আজকের এপিসোডে আমরা নতুন একটা প্রজেক্ট করা শুরু করব। এয়ার নাইকি এই প্রজেক্ট যেটা দেখতে পাচ্ছেন ফিগমাতে, এটা যদিও একটু কমপ্লেক্স প্রজেক্ট। যেহেতু আমরা ফুড টেমপ্লেটটা অলরেডি কমপ্লিট করেছি, আমরা অলরেডি এইচটিএমএল এবং সিএসএস সম্পর্কে যথেষ্ট নলেজ আমাদের হয়েছে। তো আমরা এখন এই একটা প্রজেক্ট করব যেটাতে একটু কঠিন হবে, ফুড স্টের মধ্যে এত ইজি না। তারপরে আমরা প্রত্যেকটা সেকশন স্টেপ বাই স্টেপ এটা কমপ্লিট করব এবং এর পরবর্তীতে আমরা নতুন করে আবার বুটস্ট্র্যাপ জেএস এবং জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করব এবং তারপরে আমরা একটা ফুল প্রজেক্ট করব। তো দেখেন, এই প্রজেক্টটাতে আমাদের যে বিষয়টা একটু চিন্তা করতে হবে, প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রেই প্রথমে প্রজেক্টটা আগে ফিগমাতে খুব ভালোভাবে একটা ওভারলুক দিতে হবে, যেন প্রজেক্টটার ভিতরে আসলে আপনাকে কি কি করতে হবে সেই ব্যাপারে আপনি আগে থেকে একটা আইডিয়া পেয়ে যান। এতে করে প্রজেক্টটাতে প্ল্যানিং করতে সুবিধা হয় এবং কোন জায়গায় কিভাবে কোন সেকশনটা করা যায় এবং এটা রেসপন্সিভ ভিউটা আসলে কেমন হবে একটু ইমাজিন করতে হবে ফার্স্ট টাইম। তারপরে যে আপনাকে কোডে হাত দিতে হবে। প্রথমে যদি আপনি এলোমেলো ভাবে কোড করেন, দেখবেন যে অনেক কিছুই এলোমেলো হয়ে যাবে, রেসপন্সিভে যে প্রবলেম হবে, বেশ ঝামেলা হয়। একটা কোড করলেন, একবার একভাবে মিললো না, কেটে দিয়ে আবার অনেক প্যাচ লেগে যায় আর কি। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আগে একটা প্রপার প্ল্যানিং এর দরকার আছে যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে। যদি সেটা কমপ্লেক্স প্রজেক্ট হয় তো ডেফিনেটলি প্ল্যানিং ছাড়া তো আপনি এলোমেলো ভাবে করতে পারবেন না। তো এই প্রজেক্টটাতে যেটা নর্মালি যে কোনো প্রজেক্টে ধরেন প্রথম অবস্থায় দেখতে হবে যে এখানে কি কি ফন্ট ইউজ করা হয়েছে। এরপরে হচ্ছে আইকনস গুলা কোথা থেকে নিয়ে আসা হয়েছে, এবং আইকনস সেটা হইতে পারে ফন্ট অসামের আইকন, কিছু কিছু প্রজেক্টে আপনারা ফ্ল্যাট আইকন পাবেন, আইকো ফন্ট পাবেন, অনেক ধরনের ফন্ট ভ্যারিয়েশন আছে। তো দেখেন এইখানে যে আইকন গুলো আছে এগুলো আমরা ফন্ট অসাম থেকে ইউজ করতে পারি, অথবা এখান থেকে সরাসরি ভাবে এসভিজি নিয়েও আমরা ইউজ করতে পারি। এরপরে ধরেন এসভিজিও না বা আমরা ফন্টসম ইউজ করে যদি এক্সাক্ট আমরা না মিলাইতে পারি, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কাস্টম ফন্ট তৈরি করে নিতে পারি ফন্টসমের মতো এক্স্যাক্টলি। যদিও এটা একটা ট্রিকি প্রসেস, আমরা এখনই যদি এই প্রসেসটা দেখি হয়তো অনেকেই বুঝবো না। তো এই প্রজেক্ট শেষ করার পরে আমরা এরকম নেক্সটে দেখবো আর কি, কিভাবে ধরেন একটা ওয়েবসাইটে কাস্টম ফন্ট আপনারা জেনারেট করবেন একদম আপনাদের নিজেদের মতো ক্লাস ইউজ করে। আচ্ছা, যাই হোক, তো এইখানে প্রথম অবস্থায় আমাদের দেখতে হবে কি ফন্ট ইউজ করা হয়েছে। আপনি যদি একটু খেয়াল করেন, এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি পপিন্স ফন্ট, যেটা গুগল ফন্টে অ্যাভেলেবেল আছে, ফ্রিতেই পেয়ে যাচ্ছেন আপনারা এটা। এরপরে হচ্ছে আমাদের এখানে আছে ইন্টার, তারপরে আছে হচ্ছে এখানেও ইন্টার আছে, এবং এটা হচ্ছে রোবোটো। অর্থাৎ তিনটা ফন্ট আছে আমাদের এই ওয়েবসাইটে, আরো বেশি থাকতে পারে পরের স্টেপ গুলাতে। তো ওগুলাতে আমরা যাচ্ছি না, আপাতত আমরা হেডার সেকশন এবং হিরো সেকশন নিয়ে কথা বলতেছি। তো যদিও আপনাদের উচিত প্রত্যেকটা সেকশনে কি কি ফন্ট ইউজ করা হয়েছে এটার একটা লিস্ট করা, হ্যাঁ। এবং একটা প্রফেশনাল ওয়েবসাইটে আসলে 2টা বা 3টার বেশি ফন্ট থাকে না নর্মালি। আচ্ছা, যদি আমরা হেডার সেকশনটা দেখি, এখানে ইন্টার ফন্ট ইউজ করা হয়েছে এবং এখানেও ইন্টার, হ্যাঁ, এগুলো মিডিয়াম আছে এবং হোমটা আছে বোল্ড। এটা হচ্ছে ফন্টের ভ্যারিয়েশন, আমরা অলরেডি জানি ফন্টের ওয়েট আর কি। এবং এখান থেকে আইকন আমরা ফন্টসাম থেকে নিতে পারি, এবং এই আইকনটা আমরা চাইলে ফন্টসামে নিতে পারি, অথবা আমরা সিএসএস দিয়েও ডিজাইন করতে পারি। ওকে, এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে কিছু বাবল ইফেক্ট আছে। বাবল বলতে আসলে বল আর কি, হোয়াইট বল। এখানে 2-3টা বল দেখতে পাচ্ছেন হিরো সেকশনে। এবং এরপরে এটা হচ্ছে একটা শু সেল করার জন্য একটা ল্যান্ডিং পেজ বলা যায় আর কি। তো একটা জুতার ইমেজ আছে এখানে, এবং এখানে ব্র্যান্ডের একটা নাম আছে, নাইকি। ওকে, তো এটার ফন্টটা অন্যরকম আছে, তবে আমরা এই ফন্টটা ইউজ করবো না, যেহেতু এই ফন্টটা নাই আমাদের পিসিতে। আমরা আপাতত এটাকে পপিন্স দিয়ে দিচ্ছি, এবং আমরা পরবর্তীতে দেখবো আসলে এই ধরনের ফন্ট যেগুলো আমাদের পিসিতে নাই সেগুলা কিভাবে কি ইউজ করা যায়, এগুলো আমরা শিখবো ধীরে ধীরে। ওকে, তো যেহেতু এই প্রজেক্টটাতে অনেক বেশি আলোচনা করতে হবে, যার কারণে কিছু কিছু বিষয় আমরা এই প্রজেক্টে না শিখে অন্য প্রজেক্টগুলোতে শেখা শুরু করবো। একই প্রজেক্টে আসলে সবকিছু যে শিখতে হবে বিষয়টা এরকম না। আচ্ছা, যাই হোক, তো এখন ধরেন আমরা হেডার সেকশনটা যদি ডিজাইন করা শুরু করি, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কন্টেনারের সাইজ এক একটার এক এক রকম থাকবে। এখানে আমরা যদি একটু দেখি, চেক করে আসলে কন্টেনারের সাইজ কত। এখানে হেডার সেকশনে যে কন্টেনারটা আছে, আমরা যদি একটু মাপার চেষ্টা করি, যেহেতু এখানে কোনো ধরা যাচ্ছে না এক্স্যাক্টলি কন্টেনারটা, এখানে যদি আমরা দেখি এখানে 1320 পিক্সেল আছে কন্টেনারের সাইজ।
হিরো হিরো সেকশনেও এক্স্যাক্টলি তাই, এখান থেকে যেহেতু শুরু হয়েছে আমরা 1320 ধরতে পারি। এইখানে কিন্তু 1320 ধরলে আসলে চলবে না, এখানে 1320-এরও অনেক বেশি আছে এখানে। হ্যাঁ, 1320-এর এখানে বেশি। এইখানে আমরা যদি দেখি এটা আমরা 1320 ধরতে পারি, যদিও এখানে ইমেজটা লেফট সাইডের দিকে একটু সরে আসছে, তো সেক্ষেত্রে আমরা একটু বেশি হইতে পারে এখানে 1320-এর একটু বেশি। যদি আমরা এইখান থেকে আমরা হিসাব করি তাহলে আমাদের কন্টেনার আসবে এই পর্যন্ত, অথবা আরেকটু বেশি যদি আমরা এই পর্যন্ত নেই তাহলে লেফট রাইটে সমান গ্যাপ। ওকে, 1710 পিক্সেলের মতো কন্টেইনার সাইজ আছে এখানে। আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে প্রত্যেকটা সেকশন যখন আমরা করব তখন দেখবো আসলে কন্টেইনার কোনটার কেমন আছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে সবগুলো আনডু করে দিলাম। এখন আমরা হেডার সেকশনটা ডিজাইন করব। দেখেন, ফার্স্ট অফ অল আমাদের টেমপ্লেটটা হচ্ছে 1920 পিক্সেলে। তো ডেফিনেটলি আপনার পিসিতে যখন আপনি ডিজাইন করবেন ফার্স্ট টাইমে 1920 পিক্সেলে রাখতে হবে। এর কারণ হলো, যদি আপনি 1920 পিক্সেলে না রাখেন আপনার ব্রাউজারটা, তাহলে কিন্তু আপনি এক্স্যাক্ট ফিগমার সাথে কখনোই মিলাইতে পারবেন না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, আমরা একটা ফোল্ডার তৈরি করি। তো এখানে আমরা ডেস্কটপে একটা ফোল্ডার বানাবো। সাপোজ এগুলো আমি একটু রিমুভ করে দিচ্ছি। ওকে, আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডারের নাম হচ্ছে এয়ার নাইকি। ওকে, এটা হচ্ছে প্রজেক্টের নাম, এয়ার নাইকি। ওকে, তো এর ভেতরে আমরা কি করব, একটা index.html ফাইল তৈরি করব। আমরা ফাইলের নাম কেন index.html হয় এটা কিন্তু অলরেডি জানি, কারণ প্রথম যে ফাইলটা হয় মেইন ডোমেইনে গেলে যেটা ওপেন হবে সেটা হচ্ছে index.html। এটার নাম index.html দিলে সুবিধাটা হয় ফাইলের নাম না লিখলেও আমরা ওয়েবসাইটটাকে দেখতে পাই। অন্য ফাইলে গেলে অবশ্যই আপনার ফাইলের নাম লিখেই যেতে হবে। তো এরপরে আমরা এটাকে কি করব, অ্যাসেটস নামে একটা ফোল্ডার থাকবে। এরপরে হচ্ছে আমাদের আরো দুইটা ফোল্ডার থাকতে পারে, সেটা হচ্ছে সিএসএস এবং হচ্ছে জাভাস্ক্রিপ্ট। যদিও আমরা এখনো শিখি নাই, আমরা জাভাস্ক্রিপ্টের ফোল্ডার আমাদের এখন দরকার নাই। ইমেজেস থাকবে। ওকে, হ্যাঁ, সিএসএস থাকবে এবং ইমেজেস থাকবে, এবং সিএসএস এর ভেতরে আমাদের একটা ফোল্ডার ফাইল থাকবে, সেটা হচ্ছে style.css। ওকে, তো এই হচ্ছে আমাদের ইনিশিয়াল সেটআপ এইচটিএমএল একটা টেমপ্লেট করার জন্য। তো এটাকে আমরা কি করব, ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। তো ভিজুয়াল স্টুডিও কোড এখানে আমরা এটাকে জাস্ট এখানে ওপেন করে নিলাম। ওকে, এখানে ওপেন করার পরে আমরা এটাকে গো লাইভ দিয়ে আমরা ব্রাউজারে ওপেন করব। এখন গো লাইভ ফিচারটা সম্পর্কে অনেকেই অজানা থাকতে পারেন। তো এটা আসলে কি, এটা হচ্ছে একটা এক্সটেনশন। আমরা যদি এখানে ধরেন সেটিংসে এই যে, হ্যাঁ, সেটিংস তো না, এটা একটা এক্সটেনশনের ভেতরে যে আমরা যদি এখানে লাইভ সার্ভার লিখে সার্চ করি, ওকে, এখানে দেখেন লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আপনারা পাবেন, ঠিক এক্স্যাক্টলি এই লাইভ সার্ভারটা। তো এই লাইভ সার্ভারটা এখানে এনাবল করা আছে। যদি এখানে ধরেন আপনাদের যেটা থাকবে এটা হচ্ছে ইনস্টল লেখা থাকবে, এখানে আমার অলরেডি ইনস্টল করা আছে যার কারণে আনইনস্টল লেখা আসছে। তো ইনস্টল লেখা যেখানে আসবে আপনার ওখানে ইনস্টল ক্লিক করবেন এবং 1-2 মিনিটের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে ভিজুয়াল স্টুডিও কোডটা ক্লোজ করে আবার ওপেন করবেন। দেখবেন যে নিচের দিকে যখন আপনারা কোনো ফোল্ডার ওপেন করবেন, অবশ্যই এরকম কোনো ফাইল না, জাস্ট যদি index.html ওপেন করেন এই অপশনটা নাও পাইতে পারেন। তো পুরো ফোল্ডারটা যখন আপনারা ভিএস কোডে ওপেন করবেন, আমি যেরকম এয়ার নাইকি পুরো ফোল্ডারটা ওপেন করছি, তো ঠিক এক্স্যাক্টলি তখন গো লাইভ নামের নিচে একটা অপশন পাবেন, এবং এখানে ক্লিক করা হলে এটা কি হবে, এটা ব্রাউজারে ওপেন হবে। এখন আমরা যাই করব না কেন এখানে, এটা আমাদের ব্রাউজার কি করবে, অটোমেটিক রিলোড নিয়ে নেবে। সাপোজ ধরেন আমি এখানে এইচ অন দিলাম, হ্যালো, এটা যখনই আমরা সেভ দেব তখনই এটাকে একটা রিলোড হয়ে যাবে। এখন ব্যাপারটা হলো যে আমরা যদি জাস্ট এটা হলো আমাদের লোকাল সার্ভারের লিংক। ওকে, তো এর পরবর্তীতে এখানে আমরা যাই লিখি না কেন সেটা অটোমেটিক ব্রাউজারে রিলোড নিয়ে নেবে। মাঝে মাঝে কিছু সমস্যা থাকতে পারে, যেহেতু আপনার অনেকগুলো ট্যাব ওপেন করা থাকে এবং তো ধরেন হচ্ছে ব্রাউজারটা অনেক সময় ঠিকঠাক মতো কাজ করে না, তো সেক্ষেত্রে ক্লোজ করে দিয়ে আবার আপনারা চালু করলে দেখবেন ফিচারটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। ওকে, তো এই হলো ব্যাপার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে
এয়ার নাইকি, এটা একটা লোগোটা আমরা এক্সপোর্ট করব এখান থেকে। ওকে, লোগোটা এখান থেকে আমরা পিএনজিটাকে এক্সপোর্ট করব এখান থেকে। যদিও আমরা চাইলে লোগোর একটু কোয়ালিটি যদি ভালো নিতে চাই সেক্ষেত্রে 1.5 গুণ বাড়ায় নিতে পারি। তো যেহেতু আমাদের লোগোটা আসলে এক্স্যাক্টলি কতটুকু হওয়া দরকার, 136 পিক্সেল আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা বড় নিতে চাই নিতে পারবো, আপাতত আমাদের বড় নেওয়ার দরকার নাই। যদিও এখানে আমরা নিতে পারি হচ্ছে logo.png। এখন এখানে আমরা লোগোটা নেব হচ্ছে আমাদের ডেস্কটপের যে ফাইলটা, সেখানে এয়ার নাইকি অ্যাসেটস এর ভিতরে ইমেজেস, এইখানে হচ্ছে আমাদের logo.png। আপনারা চাইলে 1.5 গুণ করে নিতে পারেন। তো সেক্ষেত্রে একটা ঝামেলা হবে কি, আপনাকে আবার সিএসএস দিয়ে এটাকে কমাই দিতে হবে, 136 এর মধ্যে রেন্ডার করতে হবে। তো আপাতত আমরা লোগোর ক্ষেত্রে এরকম করব না, আমরা এইসব বড় যে ইমেজগুলো যেগুলোতে রেজুলেশন সমস্যা হইতে পারে ওই সব জায়গাগুলোতে আমরা এই কাজটা করব। আচ্ছা, তো এখন লোগো তো নিলাম, এরপরে হচ্ছে পরের কাজটা হবে হচ্ছে ফন্ট। ইসেনশিয়াল যে ফন্টগুলো আছে সেগুলো আমরা গুগল থেকে লোড করাবো। এখন ইসেনশিয়াল ফন্টসগুলো হচ্ছে আমরা যেহেতু হেডার করতেছি এখন, তো অন্য ফন্ট আমাদের এখনই নেওয়ার দরকার নেই, আমরা স্টেপ বাই স্টেপ যখন যেটা লাগবে তখন সেটা অ্যাড করে ফেলবো। তো আচ্ছা, যাই হোক, এটাতে গেলাম আমরা ইন্টার। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টার এবং এটা একটা বোল্ড বা অনেকগুলো ভ্যারিয়েশন আছে। তো আমরা কি করব, এখান থেকে আমরা ইন্টার ফন্টটাকে নিয়ে আসব। ওকে, গুগল ফন্ট ব্রাউজ করলাম এবং এখান থেকে আমার অলরেডি একটা ফন্ট এখানে সিলেক্ট করা আছে। আপনারা দেখবেন যে অনেকেরই এই প্রবলেমটা থাকবে, একটা ফন্ট যদি সিলেক্ট করা থাকে তো সেটা অবশ্যই আগে রিমুভ করে নিতে হবে এই কার্ট আইকনে। হ্যাঁ, এটা রিমুভ করে নিলাম, এখন কোনো ফন্ট কার্ট আইকনে নাই। তো এখন এই জায়গায় আপনারা কি করবেন, ইন্টার যে ফন্টটা আছে সেটাকে এখান থেকে সার্চ করবেন। এখানে সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভ্যারিয়েশন চলে আসবে। হ্যাঁ, ইন্টার। তো সবচেয়ে গুড প্র্যাকটিস হলো আপনার যে কয়েকটা ভ্যারিয়েশন লাগতেছে সেই কয়েকটা ভ্যারিয়েশনই আপনার ওয়েবসাইটে রাখা। কিন্তু বিগিনার হিসাবে আমরা এই কাজটা করব না, এখনই আমাদের এত স্ট্যান্ডার্ড মেনটেন শেখার কোনো দরকার নাই। আমরা কি করব, আমাদের এখন যেটা আমরা শিখতেছি সেটা হচ্ছে যে HTML CSS ব্যবহার করে একটা প্রজেক্টস উঠানো, এটা হলো আমাদের রেসপন্সিবিলিটি। পরবর্তীতে আমরা শিখবো কিভাবে আসলে কত ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজটা করা হয়। তো গেট ফন্টে আমরা ক্লিক করলাম, করে গেট এমবেডেড কোড এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে লিঙ্ক দেওয়া আছে। এখানে যদি আপনি HTML ইউজ করতে চান তো সেক্ষেত্রে এই 3টা লিঙ্ক কপি করে, আমরা এগুলো অলরেডি আগেও দেখছি, এগুলো কপি করে জাস্ট উপরের 2টা আমাদের আসলে লাগবে না, এই 2টা আমরা ডিলিট করে দিতে পারি। এই জাস্ট এই লিঙ্কটা যদি আমরা আমাদের হেডের ভিতরে রাখি তাহলে আমাদের এই ফন্টের সাপোর্ট হয়ে যাবে। আমরা যদি CSS দিয়ে ইউজ করতে চাই এবং তাহলে আমাদের এই জাস্ট এটা লাগবে। এখানে ইম্পোর্ট দিয়ে কি হবে, ইম্পোর্ট যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটা ইউআরএল পাবো যেটা আমরা CSS style.css ফাইলের ভিতরে দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন স্টাইল ট্যাগের ভিতরে দেওয়া আছে, তার মানে এটা একটা CSS কোড। তো এখানে যদি আমরা এই কোডটাকে কপি করি অথবা এখানে ক্লিক করলেও কপি হয়ে যাবে। তো এর পরবর্তীতে আমরা কি করব, CSS এর ভেতরে style.css এ এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। আমাদের CSS এর ভেতরে তো HTML কাজ করবে না, সবই স্বাভাবিক, যেহেতু এটা অলরেডি ডিফাইন করতেছে এটা একটা CSS ফাইল, কাজেই আমাদের নতুন করে আর স্টাইল ট্যাগ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করলাম, সরাসরি ইম্পোর্টটা বসায় দিলাম। এখন আমরা বেসিক কিছু কাজ সেরে ফেলি, একটা কমেন্ট তৈরি করি। সেটা হচ্ছে যে যদি আমরা ধরেন টেমপ্লেট নেম বা প্রজেক্ট নেম যেটাই হোক, কিছু বেসিক কমান্ড আর কি। হ্যাঁ, প্রজেক্ট নেম এয়ার নাইকি। ওকে, এরপরে আমরা অথরের নাম দিতে পারি, আসলে অথর বানাচ্ছে কে প্রজেক্টটা। তো আমি সাপোজ আমার নাম দিয়ে দিলাম এখানে। এরপরে ভার্সন, আচ্ছা প্রজেক্টের ভার্সন নাম্বারটা আসলে কত, তো প্রথম ভার্সন যেটা থাকে 1.0.0। তো ভার্সন কিভাবে আপডেট হয় এগুলো আমরা পরবর্তীতে দেখব যখন আমরা প্রজেক্টের ভার্সন নিয়ে কাজ শুরু করব। আচ্ছা, যাই হোক, তবে এটুকু জেনে রাখেন যে ফার্স্ট যে রিলিজটা হয় যে কোনো প্রোডাক্টের সেটা হচ্ছে প্রথম ভার্সন 1.0.0। ওকে, তো এটা হচ্ছে ইসেনশিয়াল কমান্ড আমি দিয়ে দিলাম আর কি ইয়ার মধ্যে, যেন যে কেউ কোনো ডেভেলপার দেখলে যেন বুঝে যে না এই প্রজেক্টটা নাম এটা এবং কত নম্বর ভার্সন এটা চলতেছে, এটা যেন বুঝে আর কি। আচ্ছা, যাই হোক, তো এখন এইখানে আমরা কি করব, একটা কমান্ড করব, সেটা হচ্ছে যে ইসেনশিয়াল ফন্টস, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে ফন্টসগুলো আমাদের লাগবে
এসেনশিয়াল ফন্টসগুলো আমরা এখান থেকে নিয়ে নিলাম। একটাই আছে আপাতত ইন্টার, পরবর্তীতে হিরো সেকশনে আসলে আমরা পপিন্সও নেব। আচ্ছা যাই হোক, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে index.html এ আমরা জানি বেসিক যে স্ট্রাকচার সেটা আনতে হবে। কিভাবে আনবো আমরা এখানে এক্সক্লামেটরি দিয়ে যদি আমরা ট্যাব দিই তাহলে বেসিক স্ট্রাকচারটা চলে আসে। তো এখানে আমরা কি করব, টাইটেলে ডকুমেন্টে আমরা এখানে আমাদের প্রজেক্টসের নাম দিয়ে দিতে পারি। হ্যাঁ, এয়ার নাইকি HTML টেমপ্লেট। ওকে, এখন এখানে মেটা কারসেট UTF-8 এটা আসলে কি কাজ করে অনেকেই জানেন না। ফেসবুকে যদি আমরা যাই দেখি, ফেসবুকে আমরা যখন চ্যাটিং করি দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমোজি পাঠানো যায়, কিন্তু ফেসবুক কিন্তু একটা ওয়েব অ্যাপ্লিকেশন। তো এই যে ইমোজি পাঠানো যায় এরকম সিস্টেমে বিভিন্ন আইকন টাইকন থাকে এবং ইমোজির মতো জিনিসগুলা যে আমরা আদান প্রদান করতে পারি ফেসবুকে। তো এই যে সাপোর্টটা, এই সাপোর্টটার নামই হচ্ছে মেটা কারসেট UTF-8। হ্যাঁ, এইটা যদি আপনার না থাকে কোনো ওয়েবসাইটে, তো সেই ওয়েবসাইটে কোনো ইমোজি শো করবে না। তো আপনার ওয়েবসাইটে যদি এরকম কোনো ইমোজি টিমোজি ইউজ করতে চান আপনি কখনো, তো ডেফিনেটলি মেটা কারসেট UTF-8 এইটা মেটা ট্যাগটা থাকতে হবে। এই ট্যাগটা হচ্ছে ওই ইমোজিকে সাপোর্ট করতেছে, আসলে যেগুলো আসলে রিয়েল ক্যারেক্টার না, ABCDর মতো ASCII ভ্যালু না যেগুলা, তো ওইগুলা সাপোর্ট কিভাবে দেওয়া হয়, মানে ওইটার সাপোর্ট দেওয়ার জন্য আসলে এই মেটা কারসেট UTF-8 এই ভ্যালুটা ইউজ করা হয়। এটা দিলে ওই ইমোজিও সাপোর্ট করবে আমাদের ওয়েবসাইটে। আচ্ছা যাই হোক, তো এটা নর্মালি স্ট্যান্ডার্ড দিয়ে রাখাটাই ভালো, কারণ যে কোনো সময় আপনার এটা দরকার হইতেই পারে, বলা যায় না। আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা কি করব, আমাদের style.css যেটা আছে সেটাকে লিঙ্ক করাবো। তো আমরা অলরেডি জানি কিভাবে লিঙ্ক করাইতে হয়। তো আমরা এখানে কি করতেছি, অ্যাসেটস এর ভেতরে CSS, তার ভেতরে style.css। ওকে, ঠিক আছে। এখন আমাদের মোটামুটি ভাবে ইনিশিয়াল সেটআপ রেডি। তো এখন আমরা চাইলে কোড করে ফেলতে পারি। কিরকম দেখেন, আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা যখন ফুডিস্ট করছিলাম আমরা দেখছিলাম যে একদম শুরু থেকে নিয়ে আমরা বেশ কিছু জিনিস আমরা আগে থেকে সেটআপ করে রাখছি। যেরকম ধরেন এরকম এই যে বডিতে টাইপোগ্রাফি, সাপোজ এটাকে বলা হয় টাইপোগ্রাফি। ওকে, এটাকে বলা হচ্ছে টাইপোগ্রাফি। হ্যাঁ, তো টাইপোগ্রাফিতে আমরা কি করি, বডিতে অথবা ধরেন কিছু ভ্যারিয়েবল তো ডিক্লেয়ার করতে হবে, আসলে কি কি ভ্যারিয়েবল কোন জায়গায় থাকে না থাকে, রুট যেটা ভ্যারিয়েবল। তো টাইপোগ্রাফির মধ্যে আমরা সাপোজ ধরেন দিলাম হচ্ছে ফন্ট ফ্যামিলি অথবা ফন্টের সাইজ। ফন্ট ফ্যামিলি তো আমাদের এক একটা এক এক রকম হবে, অথবা ফন্ট ফ্যামিলি আমরা কি দিতে পারি, যেটা রোবোটো আপাতত আমরা দিয়ে রাখলাম, রোবোটো ফন্ট আমাদের নাই, এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করব। তো এখন আমাদের ফন্টের সাইজটা দিয়ে রাখতে পারি আমরা এখানে 16 পিক্সেল। হ্যাঁ, এটা আমরা দিলাম আপাতত ফন্ট সাইজ। এর পরবর্তীতে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে H1 থেকে নিয়ে শুরু করে H2 H3 এগুলার ভ্যালুগুলো আমরা ডিক্লেয়ার করছিলাম। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ করব। তো শুরু থেকে আসলে ধরেন একদম একটা সেকশন শুরু থেকে যখন আমরা করতেছি, যেহেতু এই প্রজেক্টটা, যেহেতু আমরা ওই স্ট্যান্ডার্ডগুলো অলরেডি এর আগেও দেখছি, তো এখন আমাদের কাজ হলো যে আমাদের HTML CSS এর নলেজটাকে আরো ঝালাই করা। তো সেটার জন্য আমি আসলে এখন এত ফর্মালিটির মধ্যে যাচ্ছি না, কারণ এর পরবর্তীতে আমরা রিয়েল প্রজেক্টসেও কাজ করা দেখব, তখন আমরা ফর্মালিটিগুলো দেখব। তো আপাতত আসলে এত ফর্মালিটির মধ্যে আমি যাচ্ছি না, আমরা জাস্ট কিভাবে একটা প্রজেক্ট উঠানো যায়, কোন প্রপার্টি দিয়ে আসলে কিভাবে আমরা অ্যাচিভ করব জিনিসটা, সেটাই আসলে আমরা শিখতেছি এখন। তো ওকে, এখন দেখা যাক, সেটা হলো যে আমরা শুরু করে ফেলি কোডিং। হ্যাঁ, তো ওকে, আমরা এটাকে ওকে চলে গেছে এটা। এখন হেডার সেকশন, এবং এটার ভ্যালুটা হচ্ছে আপনার দেখতে হবে যে 1920 পিক্সেলে আছে, কিন্তু আমাদের এখানে এই যে 1920 বাই 7115। তো আমাদের যে উইন্ডোটা, এটা হচ্ছে আমাদের উইন্ডো। তো এই উইন্ডোটা আসলে অনেকেরই দেখা যাবে যে কম বেশি থাকবে, অনেকের 1300 বা অনেকের 1400 এরকম থাকে ল্যাপটপ স্ক্রিনে। যাদের ডেস্কটপ বড় স্ক্রিন তাদের তো সমস্যা নেই, কিন্তু যাদের ল্যাপটপ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে 1920 পিক্সেল হয় না। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে 1920 পিক্সেলে কাজ করবেন, গুগল ক্রোমের যে মজার ফিচারটা আছে, আপনি চাইলে কন্ট্রোল চাপ দিয়ে আপনার মাউসের যে হুইল বাটন আছে সেটা যদি ঘুরান, তাহলে দেখতে পাচ্ছেন এখানে জুম আউট এবং জুম ইন হয়। এই যে, হ্যাঁ, এটাকে বলা হয় জুম আউট এবং জুম ইন। তো নর্মালি
যেটা হয় সেটা হলো যে 100% যদি থাকে তাহলে আমাদের স্ক্রিনের সাইজটা আসলে কত থাকে। সাপোজ ধরেন আমি এখানে কিছু একটা লিখে রাখি, হ্যাঁ, হ্যালো, ওকে, দেখতে পাচ্ছেন এই ব্রাউজার কিন্তু রিলোড দেয়নি, অটো রিলোড হয়ে গেল এখানে। আচ্ছা, তো এখানে আমরা যদি একটু দেখেন কন্ট্রোল চাপ দিয়ে যদি জুম ইন এবং জুম আউট করি, এই যে এটা 400 পিক্সেল 500% হয়ে যাচ্ছে এবং আরো কম হচ্ছে। মানে গুগল ক্রোমের এই ফিচারটা দারুণ। আপনি চাইলে আপনার এই ব্রাউজার থেকে আপনার মনিটর যতই ছোট হোক না কেন, আপনি যে কোনো স্ক্রিনে আপনি আপনার ওয়েবসাইট কেমন দেখা যায় এটা বুঝতে পারবেন। কিরকম দেখেন, আমি ছোট্ট একটা ট্রিক্স দেখাই। সেটা হচ্ছে আমি যদি ইন্সপেক্ট করি এবং ইন্সপেক্ট করার পরে ঠিক এই এই জায়গাটাতে কনসোলে এসে যদি একটা কমান্ড লিখি, সেটা হচ্ছে উইন্ডো ডট ইনার উইথ, হ্যাঁ, তাহলে সে দেখাবে আমার এখন বর্তমান অবস্থা কত আছে। বর্তমান আমার উইন্ডোজের উইথ আছে হচ্ছে 2048 পিক্সেল। কিন্তু আমার কিন্তু ধরেন আমি যদি এটাকে 100% করি, আমি এখন রেকর্ড করছি ল্যাপটপে, তো আমি যদি এটাকে 100% করি তাহলে কিন্তু আমার এই উইন্ডোর উইথ কমে যাবে। দেখেন উইন্ডো ডট ইনার উইথ, এখানে দেখতে পাচ্ছেন 1536, অর্থাৎ আমার এই ল্যাপটপেও কিন্তু 1920/1080 নাই। এখন আমার এই ল্যাপটপে যদি আমি ভিউ করি, আমার ভিউ আসবে হচ্ছে 1536-এ, কিন্তু আমার ফিগমা যেটা করতে হবে সেটা তো আমার আছে হচ্ছে 1920-এ। তো সেক্ষেত্রে আমি আসলে কি করব, আমি জুম আউট করব। আমি কত জুম আউট করবেন, আপনি একটা করে জুম আউট করবেন, এইভাবে জুম আউট করে এসে আবার ঠিক এই কমান্ডটা দিবেন উইন্ডো ডট ইনার উইথ, দেখবেন আপনার উইথ কত আছে। যদি 1920 বা 2000-2100 এরকম কাছাকাছি থাকে তাহলে আপনি পারফেক্ট এটা ডিজাইন করার জন্য। এবং আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে ইন্সপেক্ট করে এখান থেকে আপনি এটাকে পপ আপ নিয়ে এসে আপনি কি করতে পারেন, এখানে 1920 আপনি উইথে ভিউ করতে পারেন, তাহলে আপনি এক্সাক্ট ভিউটা পাবেন। তো যে কোনো ব্যাপারটা আপনি ফলো করতে পারেন, অথবা জুম আউট করে অথবা ইন্সপেক্ট টুল ব্যবহার করে। যাই হোক, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে সেকশনটা ডিজাইন করি। আমরা লোগো তো অলরেডি নিয়ে ফেলছি, তো এই সেকশনটা ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, এখানে ফন্ট অসামের আইকনগুলো লাগবে, আমরা পরবর্তীতে আনি, আগে লোগো এবং এটা শেষ করি। তো চলেন এখানে আমরা কি করি, একটা কমেন্ট করে দেই, হেডার সেকশন স্টার্ট। ওকে, এর পরবর্তীতে হেডার সেকশন এন্ড। ওকে, তো এখন আমরা কি করব, এখানে আমরা জানি অলরেডি হেডার ক্লাস, হেডারটা ইউজ করতে হয়, হেডার ট্যাগ আর কি। তো এখানে যদি আমরা লিখি হেডার সেকশন, ওকে, এর ভেতরে একটা কন্টেইনার দিতে হবে অবশ্যই, ডিপ ক্লাস কন্টেইনার, এবং কন্টেইনারটার আসলে সাইজ কত হবে, 1320 পিক্সেল, একদম এক্স্যাক্টলি কন্টেইনারের সাইজ। কিন্তু একটা প্যাডিং দিতে হয় ডানে বামে, কারণ কি, যখন রেসপন্সিভ হবে, স্ক্রিনটা ছোট হবে, এটার সাপোজ ধরেন আপনার স্ক্রিন একদম এক্স্যাক্টলি এই পর্যন্ত যখন চলে আসবে, তখন স্ক্রিনের সাথে একদম লেগে যাবে। এখন তো স্ক্রিনটা বড় 1920, অনেকখানি ফাঁকা স্পেস আছে, কিন্তু যদি আপনার এই কন্টেইনার 1320, আপনার মোবাইল বা ডেস্কটপের স্ক্রিন যদি 1320-এ হয়, তাহলে কিন্তু আপনি লেফট এবং রাইটে কোনো ফাঁকা স্পেস পাবেন না। তো সেক্ষেত্রে যার কারণে আমাদের কি করতে হয়, কন্টেইনারের সাথে একটা এক্সট্রা করে প্যাডিং ইউজ করতে হয়। তো আমরা চলেন এটা করে ফেলি। কন্টেইনার, বেসিক যে কন্টেইনার, এটার সাইজ আসলে কত হবে, হ্যাঁ, কন্টেইনারের আমরা ম্যাক্স উইথ দিব হচ্ছে 1320 পিক্সেল দিলাম, এবং প্যাডিং দেব, মনে করেন যে উপরে নিচে তো প্যাডিং নাই, ডানে বামে 12 পিক্সেল করে যদি আমরা প্যাডিং দেই তাহলে 24 পিক্সেল, হ্যাঁ, দুই পাশে। তো আমরা 15 যদি করে দেই তাহলে কি হবে, 30 পিক্সেল করে দুই পাশে মানে ছেড়ে দিবে, ডানে 15 বামে 15। তাহলে তো আমরা এক্স্যাক্টলি কন্টেন্ট পাচ্ছি কত পিক্সেলে, আমার ম্যাক্স উইথ হলো 1320, এর ভেতর থেকে আবার বাদ যাবে কত, 15 পিক্সেল, কারণ এই 15 পিক্সেল লেফটে এবং 15 পিক্সেল রাইটে, টোটাল 30 পিক্সেল বাদ যাবে, যেটার ভিতরে কোনো কন্টেন্ট থাকবে না। কিন্তু এখানে কিন্তু 1320-এর ভিতরেই কন্টেন্টটাই আছে। তাইলে আমরা কি করতে হবে, আমাদের 1320-এর থেকে 30 পিক্সেল আরো বাড়ায় দিতে হবে, 1350 পিক্সেল যদি আমরা করি তাহলে আমাদের কন্টেন্টটা থাকবে 1320-এর মধ্যে। হিসাবটা আবার একটু ক্লিয়ার করে বুঝেন, সেটা হচ্ছে যে আমরা যদি 1350 ইউজ করি কন্টেইনারের ম্যাক্স উইথ, এবং প্যাডিং দিলাম ডানে বামে 15 পিক্সেল, সেক্ষেত্রে 1350 পিক্সেলের থেকে 30 পিক্সেল মাইনাস হয়ে আমাদের কন্টেন্টটা
কতটুকুর মধ্যে থাকতেছে? 1320 পিক্সেল। প্যাডিং যারা প্যাডিং মার্জিন অলরেডি যাদের নলেজ ক্লিয়ার তারা এই জিনিসটা খুবই ভালোভাবে বুঝতে পারবেন। বুঝতে না পারলেও সমস্যা নেই, যখন প্রবলেমে পড়বেন তখন বুঝবেন। আচ্ছা, যাই হোক, তো হেডার সেকশন, তার ভিতরে কন্টেনার নিলাম আমরা, কন্টেনারে অলরেডি ডিজাইন করা হয়ে গেছে। এবং এইখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের দুইটা ডিপ নিতে হবে আমাদের, দুইটা না তিনটা ডিপ থাকবে আসলে এক্স্যাক্টলি, অথবা দুইটাও থাকতে পারে। ওকে, হ্যাঁ দুইটা, একটাতে লোগো নেই আর একটা হচ্ছে আপনার হেডার রাইট যে ভ্যালুটা ওটা দিয়ে দিই আমরা। তো আমরা এখানে কি করতে পারি, দুইটা ডিপ নিতে পারি কন্টেইনারের ভিতরে। আচ্ছা, কন্টেইনারে তো আমরা জাস্ট কন্টেন্টটা আটাইলাম, এখানে আমাদের আরেকটা ইয়া নেই, সেটা হচ্ছে যে আরেকটা এক্সট্রা ডিপ নিয়ে আমরা হেডার রো বলতে পারেন অথবা হেডার রো, হ্যাঁ হেডার রো থাকলো। হেডার রোর ভেতরে আমাদের কি আছে এইখানে, বা হেডার কন্টেন্ট দিতে পারি আমরা এখানে, হেডার কন্টেন্ট। হ্যাঁ, হেডার কন্টেন্ট দেওয়ার ফলে এইখানে আমরা কি করব, হেডার লোগো লেফট সাইডে। ওকে, হেডার লোগো এটা হচ্ছে লেফট সাইডে দিলাম, এবং রাইট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে হেডার রাইট। হেডার লোগো, হেডার রাইট। এখন ব্যাপারটা হচ্ছে যে এই হেডার লোগোর ভেতরে জাস্ট লোগোটা থাকবে, হেডার রাইটের ভেতরে আবার দুইটা ডিভিশন করব আমরা, একটা হলো হেডার নেম ন্যাব মেনু, একটা হচ্ছে হেডার আইকনস। ওকে, এখানে আমরা কি করতে পারি, দুইটা ডিপ করতে পারি, হেডার, ওকে ডিপ দিয়ে, হ্যাঁ ডিপ ক্লাস হেডার ন্যাব মেনু, এবং ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটাতে ডিপ ক্লাস হেডার আইকনস, মানে এখানে জাস্ট আইকনগুলো থাকবে। হ্যাঁ, তো আমরা হেডার ন্যাব মেনুর ভেতরে ইউএলএলআই দিয়ে আমরা হেডার করব, আর আইকনসের ভেতরে আমরা কি করব, হেডারের আইকনগুলো করব। তো এখন দেখেন হেডার লোগোর ভেতরে আমরা কি করতেছি, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা একটা লোগো ইউজ করব, যেহেতু এটা একটা লিংক হবে এবং লোগোতে ক্লিক করলে ওই পেজটা রিলোড হয় হোম পেজে। তো আমরা কি করতে পারি, এখানে index.html-টাকে লিংক করা রাখি, অর্থাৎ এই পেজে ক্লিক করলে এই পেজই লোড হবে। তো এখানে আমরা ইমেজের ভেতর একটা আইএমজি তো দিতে হবে এখানে অবশ্যই। তো আইএমজিতে আমরা কি করি, এখানে অবশ্যই একটা এএলটি ট্যাগ আমাদের ইউজ করতে হবে, অল্টারনেটিভ টেক্সট, যদি ইমেজটা লোড না হয় তাহলে কি শো করবে, এটা হচ্ছে লোগো দিয়ে দিলাম আর কি আপাতত। ওকে, এই হচ্ছে লোগো, আমরা অল্টারনেটিভ টেক্সটে দিয়ে দিলাম। এবং ইমেজের ভেতরে আমরা কি করব, অ্যাসেটসের ভেতরে ইমেজেস এবং লোগো আছে একটা। ওকে, লোগোটা নিয়ে আসলাম। এখন আমাদের ওয়েবসাইটে যদি চলে আসি, দেখেন লোগোটা চলে আসছে। এবং সম্ভবত আমাদের এখানে কন্টেইনারটা পাই নাই, কারণ কন্টেইনার দিছিলাম আমরা 1320। তো আমরা যদি দেখি একটু এলিমেন্টস করে কন্টেইনার, হ্যাঁ কন্টেইনারের ম্যাক্স উইথ পাইছে কন্টেইনার, দেখেন 1320 পিক্সেলের ভেতরে কন্টেন্ট আছে, কিন্তু কন্টেইনারটা সেন্টার অ্যালাইন হয় নাই। তো সেন্টার অ্যালাইন করার জন্য আমাদের কি করতে হয়, মার্জিন দিয়ে অটো দিয়ে দিতে পারি আমরা, মার্জিন উপর নিচে 0, ডানে বামে কি করতে পারি আমরা, অটো করতে পারি। হ্যাঁ, তাহলে কন্টেইনারের এই যে দেখেন লেফট সাইডে অনেকখানি জায়গা এখন ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে। তো এখন আমরা হেডারের ন্যাব মেনুটা করব, কিভাবে করব দেখেন, ইউএল দিয়ে শুরু করলাম, এর ভিতরে এলআই, তার ভিতরে থাকবে হচ্ছে এ। ওকে, এর ভেতরে আপাতত থাক এরকম হোম, এবং কয়েকটা আইটেম থাকবে, হোম, তারপরে হচ্ছে আপনার শপ, এরপরে হচ্ছে আমাদের ব্লগস, এরপরে আমাদের থাকবে পেজেস। ওকে, এবং এইটা ডিলিট হয়ে যাবে লাস্টের আইটেমটা। ওকে, তো এটা হচ্ছে আমাদের ন্যাব মেনু চলে আসলো এখানে। তো দেখেন ন্যাব মেনু এখানে আমাদের এইভাবে চলে আসছে। তো এখন ইউএলএলআই দেখতে পাচ্ছেন, ইউএল এবং এলআই যখনই আমরা কল করি তখনই কি হয়, এরকম একটা স্ট্রাকচার চলে আসে ডিফল্ট ভাবে, কোনো সিএসএস না থাকলে যা হয় আর কি। একটা প্যাডিং পায়, একটা মার্জিন সম্ভবত পায়, হ্যাঁ ওই যে উপরে নিচে মার্জিন আছে, লেফট সাইডে প্যাডিং আছে। দেখতে পাচ্ছেন যে যেটা ইয়েলো লাইন, যেটা আসলে যেটা ইয়েলো অরেঞ্জ যে কালারটা, ওইটা হলো প্যাডিং, এবং উপরে নিচের যে কালারটা আর কি, এই কালারটার নাম আমি আসলে এতটা বলতে পারতেছি না, ওই কালারটা যদি থাকে সেটা হলো মার্জিন। তো আমাদের ডিফল্ট ভাবে তো ইউএলএলআই, মার্জিন, এলআই বা এই যে লিস্ট স্টাইল টাইপ যেটা আছে, হ্যাঁ এগুলো তো আসলে দরকার নাই ডিফল্ট ভাবে। হ্যাঁ, যেখানে আমাদের দরকার সেখানে আমরা সিএসএস করে নিয়ে আসবো, কিন্তু ডিফল্ট ভাবে তো আসলে আসুক এটা তো আমাদের দরকার নেই। তো সেক্ষেত্রে আমরা কি করব, গ্লোবালি এটাকে কি করব, ইউএল এ আমরা যেটা করব সেটা হচ্ছে প্যাডিং 0 করে দিলাম, মার্জিনও 0 করে দিলাম, লিস্ট স্টাইল নান করে দিলাম। তাহলে কি হবে, এটা এরকম চলে আসছে। এখন
আমরা যেটা করব সেটা হলো যে এই যে ধরেন হেডার কন্টেন্ট, এখানে তো কিছু করার নাই। হেডার কন্টেন্ট আমরা কন্টেনারের ভিতরে নিলাম হেডার কন্টেন্ট, হেডার কন্টেন্টের ভিতরে লোগো আছে এবং হেডার রাইট আছে, এই দুইটা কিন্তু পাশাপাশি আসবে, হেডার লোগো এবং হেডার রাইট। তাহলে আমরা কি করতে পারি, হেডার কন্টেন্ট যেটাকে আছে এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করতে পারি। তো এইখানে আমরা কি করতেছি, আমরা এইখানে সাপোজ হেডার সেকশন সিএসএস, হ্যাঁ, এটা আমরা এখানে কমেন্ট করলাম। ওকে, তো এখানে কমেন্ট করার পরে আমরা কি করব, আমরা হ্যাঁ হেডার কন্টেন্ট এটা আছে, একদম হেডার কন্টেন্ট, এটাকে কি করব, ডিসপ্লে ফ্লেক্স করব, তাহলে পাশাপাশি চলে আসবে। হ্যাঁ, অ্যালাইন আইটেম সেন্টার যদি করি তাহলে অ্যালাইন ভার্টিক্যালি সেন্টার হবে, দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি কিন্তু লোগোটা একটু নিচে চলে আসছে, অ্যালাইন আইটেম সেন্টার। এবং ডিফল্ট ভাবে আমরা একটা গ্যাপ দিতে পারি, কত পিক্সেল, 48 পিক্সেলের একটা গ্যাপ আমরা এখানে দিতে পারি। ওকে, তাহলে এই হলো মানে একটা ব্যাপার আর কি। তো এখন লোগো তো ঠিক আছে, লোগোতে আসলে খুব একটা কাজ করার দরকার নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হেডার ন্যাব মেনুর ভেতরে যে ইউএল আছে সেই ইউএল এর এলআই গুলাকে পাশাপাশি আনতে হবে। হ্যাঁ, আমরা এটা কিভাবে করতে পারি, দুইভাবে করা যেতে পারে। একটা ফ্লেক্স করে ইউএল কে যদি আমরা ফ্লেক্স করি পাশাপাশি চলে আসবে, ইউএল কে ফ্লেক্স না করে যদি আমরা এলআই কে ইনলাইন ব্লক করি, এলআই নরমালি ব্লক এলিমেন্ট আছে, আপনারা যদি একটু ব্রাউজ করে দেখি দেখেন ইন্সপেক্ট করে এলআই, ওকে, এলআই কোনো ডিসপ্লে, এই যে ডিসপ্লে লিস্ট আইটেম দেওয়া আছে এখানে। তো ব্লক যেটা ফুল উইথ কাজ করে, লিস্ট আইটেম ফুল উইথ নেয় না, কিন্তু ও আসলে রাইট সাইডে কাউকে জায়গা ছাড়ে না, এটা হলো একটা ব্যাপার। তো দেখতে পাচ্ছেন এখানে লিস্ট আইটেম ডিফল্ট ভাবে আছে, এটা কোথা থেকে আসলো, এটা ডিফল্ট এইচটিএমএল লিখলে এরকম চলে আসে, এই স্টাইলগুলো। হ্যাঁ, এগুলা কোনো সিএসএস থেকে আসতেছে না, কিন্তু দেখছেন ইউজার এজেন্ট স্টাইল শিট। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে হেডার ন্যাব মেনু, হ্যাঁ, এর ভিতরে যে ইউএল আছে সেটাকে ফ্লেক্স করতে পারি, অথবা সবচেয়ে গুড প্র্যাকটিস হচ্ছে এলআই কে ডিসপ্লে ইনলাইন ব্লক করে ফেলা, ডিসপ্লে ইনলাইন ব্লক যে কোনো ভাবেই করা যাবে। আমি যে এলআই কে ইনলাইন ব্লক করলাম বিধায় যে আপনি ফ্লেক্স করতে পারবেন না, বিষয়টা কিন্তু তা না, কাজ হইলেই হয়। ওকে, তো ইনলাইন ব্লক করলাম। এখন এইটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা প্যাডিং দেবো আর কি। হ্যাঁ, উপরে নিচে এত, ডানে বামে 15 পিক্সেল দিলাম। ওকে, এখন উপরে নিচে প্যাডিং দিলাম। ওকে, ডানে বামেও দেখেন উপরে নিচে 0 দেওয়া হয়েছে, 0 না দিয়ে থাক, আপাতত 0ই থাক, সমস্যা নেই। এবং এই যে এ গুলা যে আছে, এরপরে আমরা এটাকে কি করতে পারি, হেডার ন্যাব মেনু, এটা ভেতরে তো আবার এটা হচ্ছে আমাদের যদি একটু চিন্তা করি এখানে কি করা যায়, এখানে এটা সেন্টার লাইনে আছে এবং এর ভিতরে আবার হচ্ছে আর একটা আইকন আছে। তাহলে আমরা হেডারটাকে রাইট সাইডে আপাতত দেই, যেহেতু রাইট সাইডে কিছু নাই, তো পরবর্তীতে যখন আমরা কন্টেন্ট দিব তখন হেডারটা অটোমেটিক এই সাইডে চলে আসবে। তো আমরা একটু দেখি কিভাবে কি করা যায়। আমরা এখানে ন্যাব মেনু যেটা আছে, হেডার রাইট, হ্যাঁ এই তো হেডার রাইট, হেডার রাইটকে আমরা কি করতে পারি, একটা উইথ দিতে পারি। হ্যাঁ, হেডার লোগো একটা উইথ থাকবে, হেডার রাইটের একটা উইথ থাকবে। অথবা আমরা আপাতত হেডার কন্টেন্টকে কি করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দিতে পারি, আপাতত মোটামুটি একটি স্ট্রাকচার আনার জন্য। পরবর্তীতে কিন্তু আমরা মিলাবো এক্স্যাক্টলি কি দিয়ে কি হচ্ছে। হ্যাঁ, তো এই যে হেডার কন্টেন্টের ভেতরে আমরা কি করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, হ্যাঁ স্পেস বিটুইন দিলে দুইটা দুই পাশে চলে যাবে। ওকে, তো লোগো এবং মেনু দুইটা আপাতত দুই পাশে গেল, কিন্তু স্পেস বিটুইন দেওয়া যাবে না, কারণ আমাদের এখানে আরো একটা ডিপ তো আসবে রাইট সাইড আইকন গুলা, ওটা আমরা পরে দেখবো। আপাতত আমি জাস্ট দুইটা নিয়ে একটা লেআউট তৈরি করলাম আর কি। তো এখন এইটাকে হেডার ন্যাব মেনু ইউএল এলআই, তার ভিতরে যে এ গুলা আছে এগুলাকে আমরা ডিসপ্লে একটা ইনলাইন ব্লক দিতে হয়, আদারওয়াইজ এটাতে যদি কোনো প্যাডিং বা কোনো মার্জিন টার্জিন ঠিকঠাক ভাবে কাজ করবে না। তো এলআই এ যেখানে থাকবে সেখানে অবশ্যই ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে নেবেন, নাহলে দেখবেন অনেক সিএসএসি কাজ করে না টুকটাক, যেগুলা বিশেষ করে স্পেসিং রিলেটেড প্যাডিং মার্জিন। এইখানে আমরা টেক্সট ডেকোরেশনটা উঠাই দিতে হবে, নান করে দিতে হবে টেক্সট ডেকোরেশন, এবং ফন্ট ফ্যামিলিটা মিলাইতে হবে অবশ্যই। আমাদের ফন্ট ফ্যামিলি যেটা ছিল সেটা হলো ইন্টার ফন্ট ফ্যামিলি ছিল। তো এখন আমাদের এখানে তো অবশ্যই ইন্টার ফন্ট ফ্যামিলি নাও আছে, আমরা কি করতে পারি, ফন্ট ফ্যামিলি
ইন্টার সেন্স সেরিফ, এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। এটা লিখলে ওই ফন্টটা কাজ করবে। তো আমরা এখানে ভ্যারিয়েবল তৈরি করতে পারি, একটা ভ্যারিয়েবল নিয়ে, যেহেতু ইন্টার ফন্ট আরো অনেক জায়গায় লাগবে আমাদের, তো রুট নিলাম। এটা সাপোজ হচ্ছে আমরা দিতে পারি, কি দেওয়া যেতে পারে এখানে হচ্ছে সেকেন্ডারি ফন্ট দিতে পারি আমরা। হ্যাঁ, সেকেন্ডারি ফন্ট ইকুয়াল টু এটা। ওকে, তো যেখানে আমরা সেকেন্ডারি ফন্ট কল করব সেখানে আমাদের ভ্যারিয়েবল সেকেন্ডারি ফন্ট এটা পেয়ে যাবে। হ্যাঁ, এবং ফন্ট ওয়েটটা হচ্ছে আমাদের 600। তো সেমি বোল্ড আপনারা ফিগমাতে দেখলে বুঝবেন যে সেমি বোল্ড 600-তে থাকে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এবং কালার আছে একটা, কালার হচ্ছে আমাদের এই যে এই কালারটা, হ্যাঁ এটা এটা হচ্ছে এইটা কালার। এখন এই কালারটা আরো অন্য জায়গায় আছে কিনা, হ্যাঁ এই যে এই জায়গায় আছে, অর্থাৎ বডিতে টেক্সটের কালার। হ্যাঁ, এটা হলো নর্মাল টেক্সটের কালার আর কি। ওকে, তো আমরা একটা ভ্যারিয়েবল নিতে পারি ওই কালারটা, যে টেক্সট কালার। ওকে, টেক্সট কালার। ওকে, টেক্সট কালার নিলাম এবং এই জায়গায় আমরা এ তে এসে কি করব, কালার লিখে দেব। হ্যাঁ, কালার হবে হচ্ছে ভ্যারিয়েবল দিয়ে টেক্সট কালার। ওকে, তো এটা হচ্ছে আমাদের বেসিক একটা ন্যাব মেনু হয়ে গেল। এরপরে হচ্ছে অ্যারো বাটন, আরো অনেক কিছু আসবে এক্সট্রা। আমরা সবকিছু করবো একদম পিক্সেল পারফেক্ট করে করব আমরা। তো এক ভিডিও আসলে এত লম্বা না করি, আমরা নেক্সট এপিসোডে আইকনস এবং আরো যে মেনুর কাজগুলো আছে সেগুলো আমরা করব।